হুম, না দেখলেও কিছু করার নেই। আমি অ্যাট্রাক্টরটাই আজকে বেশি ভালো করে পড়াবো। স্টেম সেলটা নিজেদেরকেই পড়ে নিতে হবে। সো স্টেম সেল তো তোরা পড়েছিস সম্ভবত, পুরোনো জিনিস তাই না? পড়েছিস না 11-12 ছিল তো, না ছিল না? হুম, হ্যালো, এই যা, কি হলো? হ্যালো, হ্যালো, হ্যাঁ ম্যাম বলুন। হ্যাঁ বলছি স্টেম সেল কি 11-12 ছিল বা এতে লাইফ সায়েন্সে? না। ও ছিল না, ও আচ্ছা, ও পারমিতা নেই, ও আমি তাই ভাবছি কি হলো। দেখ কিন্তু ঠিক ঠিক বলছিস তো, সেটার উপর কিন্তু ডিপেন্ড করছে কত কোন কোন স্পিডে পড়াবো। না ম্যাম ছিল না। আচ্ছা, ওকে, ও তাহলে তো অন্য ব্যাপার। আচ্ছা, প্রথমত হচ্ছে আমি যে ভিডিওটা আগের দিন পাঠিয়েছি গ্রুপে, সেটা কেন দেখিসনি বুঝলাম না, ওটাই আগের দিনের ক্লাস ছিল, ওটা দেখে নিতে হবে। আমি আজকে একটু শর্টে ডিসকাস করব। হুম, আচ্ছা, স্টেম সেল হচ্ছে একদম গোড়ার কথা, যেখান থেকে মানে একদম আমাদের স্টার্টিংটা তো একটা একটা সেল থেকে, মানে একটা জাইগোট থেকে, ঠিক আছে? মানে একদম সেই ডিম্বাণু শুক্রাণু নিষেক হলো, একটা কিছু ইউনিট হলো, সেটা সেটা হচ্ছে মাদার, ফাদার ফিগার বা মাদার ফিগার যেটাই বলিস, সেখান থেকে ভাগ 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 হয়ে হয়ে আমাদের হাত পা মাথা মুখ ব্রেন চোখ নাক সবকিছু তৈরি হয়ে টয়, হার্ট লাংস সবই তৈরি হয়ে একটা মানুষ তৈরি হয়। তো ওই যে অরিজিনালটা স্টেম সেল ইজ দ্য প্রিমিটিভ আনস্পেশালাইজড, এটাই হচ্ছে আসল কথা, যে ইট ইজ নট স্পেশালাইজড, ইট ইজ নাইদার লাংস, it is nor the heart, it is not the liver, it is not the brain, it is unspecialized, primitive। এবার ও কি করতে পারে, which can either self renew, reproduce itself, কিংবা ওখান থেকেই স্পেশালাইজড সেলগুলো তৈরি হয়। ওই জন্যই স্টেম সেল পড়ার কথা, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড আ স্টেম সেল, সো ইট ইজ দ্য অ্যানসেস্টার। ওকে, এখন এখান থেকেই ভাগ ভাগ হয়ে বিভিন্ন ধরনের সেল টাইপ তৈরি হয়, যেমন স্টেম সেল থেকে ভাগ হয়ে তোর কি হবে, ব্লাড স্টেম সেল, সরি, ব্লাড স্টেম সেল তৈরি হতে পারে, যেখান থেকে ভাগ হয়ে লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা অনুচক্রিকা তৈরি হবে, এরম ভাবেই বাকি সবার জন্য। তো এই যে ব্যাপারটা ঘটনাটা যে স্টেম সেল ভাগ হয়ে বিভিন্ন স্পেশালাইজড সেল হলো, এটাকেই বলে সেলুলার ডিফারেন্সিয়েশন। তো মানুষের যে আর কি জন্ম, এই যে আমাদের জন্ম, সেটার গোড়ার কথাটা কি, গোড়ার কথাটা হচ্ছে জাইগোট। সো দেয়ার ইজ আ স্ট্রিম অফ স্পার্ম এবং একটাই এগ, ঠিক আছে? এবার এই এতগুলো স্পার্মের মধ্যে কম্পিটিশন দিয়ে যে জিতবে সে জিতলো। তো এই যে পরের ছবিটাতে দেখতে পাচ্ছিস যে এই একটা স্পার্ম এবং একটা তোর এগ, তাদের ইয়ে হলো, মিলন হলো, দ্যাট ইজ কল্ড ফার্টিলাইজেশন। আচ্ছা, ফার্টিলাইজেশনের পরে কিছু যাই হোক ঘটনা ঘটনা ঘটবে, ইন্টারমিডিয়েট কিছু প্রসেস দিয়ে ফাইনাল যেটা হবে, সো বেসিক্যালি ওয়ান স্পার্ম প্লাস ওয়ান এগ ইজ ওয়ান জাইগোট, এটা হচ্ছে মেন। একটা স্পার্ম একটা এগ ইকুয়াল টু জাইগোট। সেই জাইগোটের কিছু ডেভেলপমেন্ট হবে ফার্দার, অনেক কিছু হবে, সেখান থেকে হলো এমব্রায়ো, এমব্রায়ো থেকে ফেটাস, ফেটাসকে বলে ভ্রূণ, এবং ফেটাসের ডেভেলপমেন্ট বেবি। এই স্টেজটা মানে এমব্রায়ো থেকে বেবি হওয়ার যে স্টেজ, দ্যাট ইজ কল্ড এমব্রায়োজেনেসিস। এখন
এই যে ফার্টিলাইজেশনের যে প্রসেসটা, সেটা কিরকম না, একদম প্রথমে যেটা ডিম্বাণু আর কি, ওটাকে বলে উসাইট। ঠিক আছে, দেখা যাচ্ছে কিনা একটু ছোট লেখাটা, উসাইট। তারপর তো স্পার্মের ইয়ে হলো, ফার্টিলাইজেশন হলো, ফার্টিলাইজেশন হয়ে হলো জাইগোট। এবার এই জাইগোটের সেল ডিভিশন শুরু হবে। জাইগোট ইজ আ সিঙ্গেল ইউনিট, জাস্ট ফার্টিলাইজেশনটা হয়েছে, হয়ে ব্যাপারটা তৈরি হয়েছে। খুব অদ্ভুত ব্যাপার দেখ, মানে কি একটা ডিএনএ এর, মানে ডিএনএ এবং সেল ডিভিশন, ডিএনএ এর কি বলে ওটাকে, রেপ্লিকেশন, ব্যাপারটা এতটাই অদ্ভুত। মানে যখন কিছুই হয়নি, কিন্তু এই উসাইট ছিল, উসাইট থেকে জাইগোট হলো, কেননা একটা স্পার্ম এসে ওর সঙ্গে অ্যাড হলো, তাতেই তার পুরো পরিবর্তন হয়, সেটা একটা নতুন বেবি সৃষ্টি করতে পারে, মানে সেল ডিভিশন হয়, আরো কত কিছু হয় ইন দ্য ইন্টারমিডিয়েট টাইম। সো দ্য জাইগোট ইজ আ ভেরি পাওয়ারফুল থিং। এবার ওর একা একাই ফাংশনিং শুরু হলো। জাইগোট প্রথমে 2 সেল ক্লিভেজ হবে, 2টো সেল তৈরি হলো, প্রত্যেকটা সেল আবার 2টো ভাগে ভাগ হলো, 4 সেল, 8 সেল, আরো ফার্দার ডিভিশন হলো, মরুলা। এরম হতে হতে ফাইনালি যেই ব্যাপারটা তৈরি হবে, মানে অনেকবার এরকম সেল ডিভিশন সাইকেল হওয়ার ফলে এটা প্রচুর কুচি 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 সেলের একটা থলে, দ্যাট ইজ কল্ড আ ব্লাস্টোসিস্ট। নাও এটা আর্লি স্টেজ অফ ব্লাস্টোসিস্ট, দ্য লেট স্টেজ অফ ব্লাস্টোসিস্ট। এই ব্লাস্টোসিস্ট এটাই পরবর্তীকালে আরো ম্যাচিওর হয়ে এমব্রায়ো হবে, ফেটাস হবে, বেবি হবে। এখানে দেখা যাচ্ছে জাস্ট দ্য সেল, এখানে কিন্তু এমনি জাস্ট কোষ, মানে কোনো কিছু দেখা যাচ্ছে না, ব্রেন, লিভার, হার্ট এসব কিছু নয়। কিন্তু এমব্রায়ো থেকে এবং তারপর ফেটাস স্টেজে তো অবশ্যই বিভিন্ন অর্গানস আলাদা আলাদা ভাবে তৈরি হয়েছে। ক্রিটিক্যাল বডি স্ট্রাকচারস আর ফর্মড ইন দ্য এমব্রায়ো স্টেজ, যেগুলো কিনা ফেটাস অবস্থায় আরো ফার্দার ডেভেলপ। তাহলে এই ব্লাস্টোসিস্ট থেকে বডি স্ট্রাকচার ফর্মেশন, বুঝতেই পারছিস সব থেকে ক্রিটিক্যাল এবং সব থেকে ক্রুশিয়াল স্টেজ এই জায়গাটাই, এটাই আসল জায়গা যেখানে মানুষ ব্যাপারটা হচ্ছে। So what about the intermediate processes? এখানেই যেই জিনিসটাই পুরো বডি স্ট্রাকচার ফর্মেশনকে কন্ট্রোল করছে, বা যার উপর ডিপেন্ড করে বডি স্ট্রাকচার ফর্মেশন, দ্যাট ইজ দ্য স্টেম সেল। So what happens? এটাকে একটু বড় করি, করে যেন একটা বড় হয়। হ্যাঁ, বড় না হলে ঠিক বোঝা যাবে না। হ্যাঁ, আচ্ছা, এবারে দেখ, একদম প্রথমে জাইগোট, জাইগোটের পরে ব্লাস্টোসিস্ট বা ব্লাস্টোসাইট। এই যে ব্লাস্টোসাইট, এইটা এখান থেকেই স্টেম সেলের ব্যাপারটা শুরু হয়ে গেছে, কেননা স্টেম সেল আগেই বলেছিলাম দুটো কাজ করতে পারে, এক হচ্ছে বিভিন্ন স্পেশালাইজড সেলে ডিভিশন হয়, নতুবাও নিজেই নিজেকে রেপ্লিকেট করে। সো ব্লাস্টোসাইট ইজ অলসো আ স্টেম সেল, এবং এটাকে বলা হয় টোটিপোটেন্ট এমব্রায়োনিক স্টেম সেল। ঠিক আছে, পোটেন্ট মানে কি, যার মধ্যে অনেক সম্ভাবনা আছে। তো স্টেম সেল থেকেই সম্ভাবনা আছে একটা মানুষ তৈরি হওয়ার। ইট ইজ টোটিপোটেন্ট, এখান থেকে টোটাল লোকটা তৈরি হবে। So the first totipotent embryonic stem cell is the blastocyte. এই ব্লাস্টোসাইটের মধ্যে একটা থলের মধ্যে প্রচুর কোষ, ওরা সবাই স্টেম সেল। এই ব্লাস্টোসাইট মানে যে মায়ের শরীরে আছে, সেখান থেকে কিছু রিপ্রোগ্রামিং ফ্যাক্টরস পায়। পুরো ব্যাপারটা তো এমনিতেই একটা প্রোগ্রামিং, কিছু ফ্যাক্টরস পায়,
pay, it becomes a pluripotent stem cell. ঠিক আছে, টোটিপোটেন্টের পরের স্টেজ ইজ প্লুরিপোটেন্ট। এই যে প্লুরিপোটেন্ট হলো, সেখান থেকে এবার ভাগাভাগিটা হচ্ছে যে বিভিন্ন অর্গান, ওই যে স্পেশালাইজড, এতক্ষণ ছিল আনস্পেশালাইজড, প্লুরিপোটেন্ট পর্যন্তও আনস্পেশালাইজডই ছিল, এইবারে ও স্পেশালাইজড হবে। সো the next stage of pluripotent stem cells হচ্ছে, there are 3 types: ectoderm, mesoderm, endoderm. ঠিক আছে, ectoderm stem cell বা মানে কোনো একটা কিছু ectoderm হবে, বা মানে একটা pluripotent stem cell আর কি, সেটা ectoderm হবে, mesoderm হবে বা endoderm হবে, সেটা ডিপেন্ড করবে ওর উপর কি কি ফ্যাক্টরস কাজ করছে তার উপর। ঠিক আছে, এই ফ্যাক্টরগুলো হরমোন হতে পারে বা অন্য কোনো কিছুও হতে পারে যারা এই ডেভেলপমেন্ট গুলোকে ইনফ্লুয়েন্স করে। একটোডার্মের আন্ডারে কি কি পড়ে? নিউরাল প্রোজেনিটার্স এবং স্কিন প্রোজেনিটার্স। ঠিক আছে, এখন এদের সবাইকে বলা হবে প্রোজেনিটার। প্রোজেনিটার মানে হচ্ছে কি, যে ওই অর্গানটা তৈরি হওয়ার জন্য যে মেন রেসপন্সিবল, তাকে বলা হয় প্রোজেনিটার। নিউরাল প্রোজেনিটার মানে কি, নার্ভ সিস্টেমের যে ফাদার ফিগার। স্কিন প্রোজেনিটার মানে হচ্ছে স্কিন সিস্টেমের যে ফাদার ফিগার। এরকম ভাবেই বাকি সবকিছু। একটোডার্ম স্টেম সেলের আন্ডারে কে থাকবে, কারা কারা আছে, বা একটোডার্ম থেকে কারা কারা তৈরি হচ্ছে? নিউরাল প্রোজেনিটার্স এবং স্কিন প্রোজেনিটার্স। মেসোডার্ম থেকে কারা কারা তৈরি হবে? হেমাটোপোয়েটিক প্রোজেনিটার্স, মেসেনকাইমাল প্রোজেনিটার্স এবং কার্ডিয়াক প্রোজেনিটার্স। হেমাটোপোয়েটিক প্রোজেনিটার্স মানে হচ্ছে ব্লাড রিলেটেড, মেসেনকাইমাল মানে হচ্ছে মাসেল রিলেটেড, কার্ডিয়াক হচ্ছে হার্ট। এন্ডোডার্ম থেকে কি কি? প্যানক্রিয়াস, লিভার, লাংস। তাহলে এইগুলো হলো, দিজ আর দ্য চিফ ক্লাসিফিকেশন অফ প্লুরিপোটেন্ট স্টেম সেল। ঠিক আছে, এবং কোন ফ্যাক্টরের জন্য কোন প্রোজেনিটার তৈরি হবে সেগুলো এখানে মেনশন করা আছে। যেমন নিউরাল প্রোজেনিটারের জন্য ইজিএফ বা এফজিএফ, স্কিন প্রোজেনিটারের জন্য বিএমপি4, মেসেনকাইমাল প্রোজেনিটারের জন্য ইনসুলিন, এটা একটা কমন নাম, তোদের একটুখানি কমন পড়বে, যেটা চেনা জিনিস দেখা গেল। কার্ডিয়াক প্রোজেনিটারের জন্য দরকার অ্যাক্টিভিন। তার মানে মনে কর সাপোজ কারোর এই রকম স্টেম সেল ডেভেলপমেন্টের সময় অ্যাক্টিভিনটা হয়তো সাফিসিয়েন্ট পরিমাণে সে পেল না, তখন হার্টটা ঠিক মতো তৈরি হলো না। যেগুলো থাকে মানুষের জন্মগত ত্রুটি, অনেক বাচ্চার থাকে যে জন্ম থেকেই সেইটা, জন্ম থেকে হার্টে ফুটো, জন্ম থেকে এক চোখে দেখতে পায় না, জন্ম থেকে কানে শুনতে পায় না, জন্মগত যে ত্রুটিগুলো, সেগুলো কিন্তু হয় প্রাইমারিলি বিকজ অফ দি মানে ল্যাক অফ দিস ডেভেলপমেন্ট ফ্যাক্টরস। ওই জন্যই বলছিলাম, যেটা স্টেম সেল থেকে যখন মানে স্টেম সেল যখন স্পেশালাইজড হয়, ওই স্টেজটা হচ্ছে সব থেকে মানে চাপের। ওকে, আচ্ছা, এবার আমরা এক এক করে যাই। যেমন হেমাটোপোয়েটিক প্রোজেনিটার্স, অর্থাৎ ব্লাড সেল, ব্লাড সেলের জন্য যে রেসপন্সিবল। তো ওইটা খুঁজে পাচ্ছি না, জাস্ট এ মিনিট। ও, পেয়ে গেছি। আচ্ছা, সো হেমাটোপোয়েটিক স্টেম সেল, যেমন হেমাটোপোয়েটিক স্টেম সেলের ব্রাঞ্চিং গুলো কিরকম? প্রথম হচ্ছে মাল্টিপোটেনশিয়াল হেমাটোপোয়েটিক স্টেম সেল, যেটা এখান থেকে হলো আর কি, মানে মেসোডার্ম প্লুরিপোটেন্ট স্টেম সেল ছিল, তারপর সেখান থেকে অ্যাক্টিভিন, বিএমপি, মানে যেটা দরকার। আচ্ছা, মেসোডার্ম হেমাটোপোয়েটিক প্রোজেনিটারের জন্য দরকার ভিজিএফ, আইএল3, এসসিএফ, এই ধরনের ফ্যাক্টর গুলো। এই সমস্ত হয়ে আমি হেমাটোপোয়েটিক প্রোজেনিটার পেলাম, সেটা একটা মাল্টিপোটেনশিয়াল একটা স্টেম সেল। সেখান থেকে
দুটো ব্রাঞ্চে ভাগ হলো, কমন মাইলয়েড প্রোজেনিটর, কমন লিম্ফয়েড প্রোজেনিটর। লিম্ফয়েড প্রোজেনিটর থেকে ইমিউনিটি সংক্রান্ত কর্পাসেল গুলো তৈরি হবে, আর মাইলয়েড প্রোজেনিটর থেকে বাকিগুলো তৈরি হবে। যেমন কি তৈরি হয়েছে? এরিথ্রোসাইট। এরিথ্রোসাইট কিন্তু রেসপন্সিবল ফর রেড ব্লাড সেল, ঠিক আছে। এছাড়া কি তৈরি হয়েছে? মেগা ক্যারিওসাইট, যেটা পরবর্তীকালে যেখান থেকে তৈরি হবে থ্রম্বোসাইট। এছাড়া ম্যাস্ট সেল, মাইলোব্লাস্ট। মাইলোব্লাস্টের পরের স্টেজে তৈরি হবে, এখান থেকে ভাগাভাগি হয়ে তৈরি হবে ব্যাসোফিল, নিউট্রোফিল, ইউসনোফিল এবং মনোসাইট। মনোসাইট থেকে ম্যাক্রোফাজ এবং ডেনড্রাইটিক সেল। উল্টো দিকে লিম্ফয়েড প্রোজেনিটর যেটা আছে, সেখান থেকে যেটা বললাম ইমিউনিটি সংক্রান্ত জিনিসপত্র লিম্ফয়েড প্রোজেনিটর থেকে তৈরি হয়। সো একটা হবে ন্যাচারাল কিলার সেল, এছাড়া স্মল লিম্ফোসাইট, যেখান থেকে টি সেল এবং বি সেল, টি লিম্ফোসাইট অ্যান্ড বি লিম্ফোসাইট। বি লিম্ফোসাইট পরবর্তীকালে আরো ডেভেলপড হয়ে তৈরি হয় প্লাজমা সেল। তো এই যে এত কিছু হঠাৎ করে শুনে ফেললি, ইওসিনোফিল, নিউট্রোফিল, থ্রম্বোসাইট, এগুলো হচ্ছে ব্লাড রিলেটেড বিভিন্ন রকমের সেল, ঠিক আছে। এগুলোর মানে এগুলো ব্লাডের আরো মানে ব্লাডের মধ্যে তো ব্লাডের কম্পোজিশন আমরা মেনলি রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল আর প্লেটলেটস এগুলোই জানি, কিন্তু ব্লাডের একটা প্লাজমা আছে এবং আরো অনেক আনুষঙ্গিক কম্পোনেন্টস আছে ব্লাডের ক্ষেত্রে। তো হেমাটোপয়েটিক স্টেম সেল থেকে অ্যাকচুয়ালি ব্লাডের বিভিন্ন রকম কম্পোনেন্টস তৈরি হয়, এগুলোই পরবর্তীকালে ওই মানে এগুলোতে কন্ট্রিবিউট করবে, মানে ব্লাডের যেটা ওভারঅল কম্পোজিশন। আচ্ছা, নেক্সট হচ্ছে মেসেনকাইমাল প্রোজেনিটর। মেসেনকাইমাল প্রোজেনিটর থেকে কি হয়? বিভিন্ন ধরনের মাসেল, টিস্যু, ঠিক আছে, বিভিন্ন ধরনের টিস্যু। মেসেনকাইমাল স্টেম সেল, সেখান থেকে BMP4, BMP2 বা ইনসুলিন এই ধরনের পেলে সেখান থেকে তৈরি হবে হোয়াইট প্রি অ্যাডিপোসাইট। অ্যাডিপোজ টিস্যু, এই নামটা সম্ভবত শুনেছিস, এই যারা বাইসেপস ট্রাইসেপস নিয়ে খুব মাতামাতি করে তারা অ্যাডিপোজ টিস্যু সম্পর্কে জানে। তো একটা ব্রাঞ্চ মেসেনকাইমাল স্টেম সেল থেকে একটা ব্রাঞ্চ হয় ওই হোয়াইট অ্যাডিপোসাইটস, ঠিক আছে। আরেকটা ব্রাঞ্চ হতে পারে মায়োজেনিক প্রিকারসার, যেখান থেকে ফার্দার আরো ডেভেলপমেন্ট হয়ে একটা হবে ব্রাউন অ্যাডিপোসাইট, আরেকটা হবে স্কেলিটাল মাসল, the another is cardiac muscle and the other is smooth muscle। মানে একটা পার্ট হার্ট তৈরি করতে, কিন্তু কার্ডিয়াক মাসল তৈরি করার জন্য আবার আমাদের মেসেনকাইমাল স্টেম সেলের উপর ডিপেন্ড করতে হচ্ছে। আচ্ছা, মেসেনকাইমাল স্টেম সেল থেকে আরো কি ব্রাঞ্চ বেরোতে পারে? কন্ডেন্সিং মেসেনকাইমাল স্টেম সেল, যেখান থেকে কন্ড্রোসাইট তৈরি হবে। আরেকটা পার্ট হচ্ছে অস্টিওব্লাস্ট প্রোজেনিটর, যেখান থেকে ম্যাচিওরড অস্টিওব্লাস্ট তৈরি হবে। এগুলো সবই বডির কোনো না কোনো অংশের টিস্যু অথবা মাসল। প্যানক্রিয়াস প্রোজেনিটর, হেপাটোপ্যানক্রিয়াটিক স্টেম সেল বা হেপাটোপ্যানক্রিয়াটিক প্রোজেনিটর, সেখান থেকে একদম নিচেরটার নামটা পড়া যাচ্ছে না। আচ্ছা, ওকে, সেখান থেকে দুটো পার্ট, একটা ওভাল, তিনটে পার্ট, ওভাল সেল প্রোজেনিটর, ওভাল সেল প্যানক্রিয়াটিক এবং প্যানক্রিয়াটিক ওভাল সেল। মানে একটা ওভাল সেল প্রোজেনিটরও হতে পারে, আবার ডাইরেক্টলি প্যানক্রিয়াটিক ওভাল সেলও হতে পারে, মানে মাঝের একটা জাম্প করে আর কি। এই মানে মাঝখানে যেটা হেপাটিক ওভাল সেল আছে, একদম বাদিকেরটা বলছি হেপাটিক ওভাল সেল, সেটাকে জাম্প করে, ঠিক আছে, হয়ে এবার প্যানক্রিয়াসের বিভিন্ন পার্টস তৈরি হবে, যেমন বাইল ডাক্ট এবং আরেকটা হচ্ছে হেপাটোসাইট। ওকে, এবার এই যে বাইল ডাক্ট আর হেপাটোসাইট তৈরি হচ্ছে, সেইটারই নিচের বি সেকশনে সেটার আরেকটু ডিটেল আছে। ওভাল সেল প্রোজেনিটর, সেখান থেকে আর্লি ওভাল সেল, ইন্টারমিডিয়েট ওভাল সেল, ম্যাচিওর ওভাল সেল। ম্যাচিওর ওভাল সেল থেকে দুটো পার্টে ভাগ হয়ে একটা বাইল ডাক্ট
আর একটা হচ্ছে হেপাটোসাইট। প্যানক্রিয়াসের দুটো ইম্পর্টেন্ট পার্ট হলো। আচ্ছা, ডান দিকে কি প্যানক্রিয়াটিক প্রোজেনিটার্স। প্যানক্রিয়াটিক প্রোজেনিটার আর ওভাল সেল প্রোজেনিটার দুটো কিন্তু আলাদা। ওভাল সেল প্রোজেনিটার থেকে, আচ্ছা ডান দিকে সিতে নিচে ডান দিকে, সেখানে আরেকটা মানে আরেকটু ডিটেল আছে। বাইল ডাক্টের জাস্ট আগের স্টেজটা প্রিডাক্টাল সেল, এবং হেপাটোসাইটের জাস্ট আগের স্টেজ হচ্ছে প্রি হেপাটোসাইট। ঠিক আছে, তো ওভাল সেল প্রোজেনিটার থেকে আমার এই দুটো জিনিস তৈরি হয়, বাইল ডাক্ট আর হেপাটোসাইট। কিন্তু প্যানক্রিয়াসের আরো অন্যান্য যে পোর্শনগুলো, যেমন অ্যাসিনার সেল বা প্যানক্রিয়াটিক ডাক্ট বা এন্ডোক্রাইন সেল, এইগুলো আবার তৈরি হয় প্যানক্রিয়াটিক প্রোজেনিটার থেকে। তাহলে এইভাবে প্যানক্রিয়াসের বিভিন্ন পোর্শন তৈরি হলো ফ্রম আ সিঙ্গেল হেপাটোপ্যানক্রিয়াটিক প্রোজেনিটার। তারপর লিভার প্রোজেনিটার্স। লিভার প্রোজেনিটারটা পড়ার আগে একটু দেখি যে লিভার অ্যাকচুয়ালি কি করে। এখানে প্যানক্রিয়াসের যেগুলো, যেটা এতক্ষণ ধরে পড়লাম, বাইল ডাক্ট আর হেপাটোসাইট, এই দুটো জিনিসেরও আমরা ফাংশনটা এখানে দেখতে পাচ্ছি। তো আমাদের যে খাদ্যনালী বা গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট, যেখান থেকে পুরো খাবার এদিক গিয়ে সেদিক গিয়ে পাচন হয়, হজম হয়, এই যে পুরো খাদ্যনালীটা, গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট, সেটারই একটা পার্ট ছিল প্যানক্রিয়াস, যার দুটো খুব ইম্পর্টেন্ট পোর্শন হচ্ছে বাইল ডাক্ট এবং হেপাটোসাইট। আচ্ছা, তো এই গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট থেকে বাইল ডাক্ট এবং হেপাটিক পোর্টাল ভিন, এই দুটো জিনিস লিভারে গেছে। ঠিক আছে, নাও হোয়াট ইজ হ্যাপেনিং, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট থেকে হেপাটিক পোর্টাল ভিনের মাধ্যমে নিউট্রিয়েন্ট রিচ ব্লাড ইজ এন্টারিং আওয়ার লিভার। তারপর it is also receiving the oxygen rich blood from the body. তাহলে liver is receiving the nutrient rich blood এবং the oxygen rich blood. oxygen rich blood হার্টের থেকে পাচ্ছে, নিউট্রিয়েন্ট রিচ ব্লাডটা হেপাটিক পোর্টাল ভিনের থেকে পাচ্ছে। তারপরে ও প্রসেস করে বাইল ডাক্টের মাধ্যমে কিছু মেটেরিয়াল আবার গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টে ফেরত পাঠাচ্ছে, এবং অক্সিজেনটা তো ওখানে প্রসেসিং হয়ে গেল, হয়ে অক্সিজেন বিহীন যে ব্লাডটা, সেটা হেপাটিক ভিনের মাধ্যমে আবার বডিতে পাঠিয়ে দিচ্ছে। এইটা হচ্ছে লিভারের কাজ। ইট হেল্পস ইন ডাইজেশন। এটা যদিও খুব সামারাইজড একটা পিকচার, কারণ এখানে লিভার, প্যানক্রিয়াস, এগুলোর কোনোটাই আমরা আলোচনা করছি না, আমরা জাস্ট স্টেম সেলটা আলোচনা করছি। কিন্তু স্টেম সেলটা যদি বুঝতে একটুখানি সুবিধা হয়, মানে বলতে গেলে সবগুলোর ফাংশন পুরোটা বলে স্টেম সেলটা বললেই মনে হয় বেটার হতো, কিন্তু হোয়াট এভার, মানে তাহলে পুরো বডি অ্যানাটমি পড়াতে হয় আর কি। তো আমি একটুখানি এটা ইনক্লুড করেছি এই কারণে, যাতে একটুখানি বুঝতে সুবিধা হয় যে কোন পার্টটা তৈরি হলো বা কি ব্যাপার, কোনটার কত ইম্পর্টেন্স। বিশেষ করে বাইল ডাক্ট এবং হেপাটোসাইটের ইম্পর্টেন্সটা খুবই বেশি। তো তো এটা হচ্ছে বেসিক ব্যাপারটা, যে ও
লিভার নিউট্রিয়েন্ট রিচ ব্লাডও নিচ্ছে এবং অক্সিজেন রিচ ব্লাডটাও পাচ্ছে, প্রসেসিং হচ্ছে, বাইল ডাক্টের মাধ্যমে একটা মেটেরিয়াল গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টে ফেরত যাচ্ছে, আর অক্সিজেনহীন ব্লাডটা বেরিয়ে যাচ্ছে লিভার থেকে। নাও এই আগের ছবিটাই, এই যে বাইল ডাক্টের মধ্যে দিয়ে বাইলটা ফেরত গেল, আর এই যে নিউট্রিয়েন্ট রিচ ব্লাডটা লিভারে গেল, এটাকে যদি একটু বড় করে দেখি তাহলে যেটা দেখতে পাচ্ছি আমরা, রেড অ্যারো দিয়ে ব্লাড ফ্লো দেখাচ্ছে। ঠিক আছে, রেড অ্যারোটা নিশ্চয়ই খুঁজে পেয়েছিস, পোর্টাল ভিন থেকে সেন্ট্রাল ভিনে রেড অ্যারো। ঠিক আছে, বাদিকে পোর্টাল ভিন, এই ছবিটার সঙ্গে এটা একদম ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, তাহলে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট এটা পোর্টাল ভিন, আর ডান দিকে হচ্ছে সেন্ট্রাল ভিন। সেন্ট্রাল ভিন মানে এই এই ব্যাপারটা। এই যে এইটা, দিস ওয়ান, দিস ইজ দ্য সেন্ট্রাল ভিন অ্যান্ড দিস ইজ দ্য পোর্টাল ভিন। ঠিক আছে, তো রেড ইজ দ্য ডিরেকশন অফ ব্লাড ফ্লো। সো এখান থেকে বাঁদিক থেকে ডান দিকে ব্লাড ফ্লো হচ্ছে, আর বাইল যেটা লিভারের প্রসেসিং এর পর যেটা ফেরত যাচ্ছে সেটা গ্রিন, সেটা যাচ্ছে তলায়, এই যে বাইল ডাক্ট, এইটা দিস ইজ দ্য বাইল ডাক্ট, এখান থেকে ফেরত যাচ্ছে। বাইল ডাক্টের কম্পোজিশনটা যদি দেখা হয় ভালো করে, তাহলে বাইল ডাক্টের এই যে বড় বড় যে রেক্টেঙ্গুলার সেল, এই হচ্ছে আমাদের হেপাটোসাইট, এবং মাঝখানের যে হলুদ রঙের চ্যানেলটা, দ্যাট ইজ দ্য বাইল ডাক্ট। তাহলে বাইল ডাক্ট এবং হেপাটোসাইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য এন্টায়ার ফাংশনিং, মানে এই যে পুরো নিউট্রিয়েন্টস, খাবার খাচ্ছি, নিউট্রিয়েন্টস পাচ্ছি, অক্সিজেন আসছে, সবকিছু মিলে একটা কিছু ঘটছে, পুরো ব্যাপারটার জন্য বাইল ডাক্ট এবং হেপাটোসাইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবার এছাড়া অনেক কিছুই আছে অবশ্যই, কোল্যাঞ্জিওসাইট, ছোট ছোট সেলগুলো, ক্যানালস অফ হেডিং, আরেক এই যে বড়র পরে যে মেজো সেইটা, ড্রাগস মানে ওষুধ যা আমরা খাচ্ছি সেটার মেটাবলিজম হচ্ছে এই হেপাটোসাইটের আগের যে সাইট, মানে আগের যে পোর্শন গুলো আছে সেইখানটাতে, এবং এই সেম স্ট্রাকচারটা ও আচ্ছা, এই সেম স্ট্রাকচারটা এখানে অ্যাকচুয়ালি বড় করে দেখানো হয়েছে। এটার মানে কি, মানে এটা কিন্তু আলাদা কোনো লেয়ার নয়, জাস্ট একটা এইটা থাকে যেখান দিয়ে ব্লাড ফ্লো হয়, এবং একটা এইটা থাকে যেখান দিয়ে বাইলটা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টে ফেরত যায়। ওকে, সো দিস ইজ হোয়াট লিভার ডাজ। এবার বোঝা গেল যে লিভার এবং প্যানক্রিয়াস হচ্ছে প্রচন্ড ক্লোজলি রিলেটেড দুটো জিনিস। আচ্ছা, এখানে আবার ভালো করে দেখানো হয়েছে লিভার প্রোজেনিটার থেকে যেই দুটো জিনিস তৈরি হবে, যেমন প্যানক্রিয়াসের ক্ষেত্রে দুটো ইম্পর্টেন্ট পোর্শন ছিল বাইল ডাক্ট এবং হেপাটোসাইট, সেই রকম লিভার প্রোজেনিটরের ক্ষেত্রেও ইম্পর্টেন্ট পোর্শন হচ্ছে কোল্যাঞ্জিওসাইট এবং হেপাটোসাইট। ঠিক আছে, তো একটা জিনিস পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে লিভারের সাথে প্যানক্রিয়াসের রিলেশনটা খুবই ক্লোজ। So this is the relation between liver and pancreas, খুবই ক্লোজ, এবং ওরা একদম প্রচন্ড ভালো রকম কোঅর্ডিনেট করে কাজ করে একে অন্যের সঙ্গে। তাহলে উপরের যে ইয়েটা পোর্শনটা, দ্যাট ইজ লিভার, আর নিচের যে একটা ছোট্ট পাতার মতন দেখতে, সেটা হচ্ছে প্যানক্রিয়াস। লিভার এবং প্যানক্রিয়াসের মধ্যে যোগাযোগ রাখছে বাইল ডাক্ট। বাইল ডাক্টের চারপাশের যে ছোট ছোট কোষগুলো, সেগুলো হচ্ছে হেপাটোসাইট। আরেকবার প্যানক্রিয়াটিক প্রোজেনেটরটা যদি দেখি, প্যানক্রিয়াটিক প্রোজেনেটরের মধ্যে যে ওভাল সেল প্রোজেনিটর, সেই ওভাল সেল প্রোজেনিটর বাইল ডাক্ট এবং হেপাটোসাইট ক্রিয়েট করছে। বাইল ডাক্ট মানে হচ্ছে মাঝখানের চ্যানেলটা, হেপাটোসাইট হচ্ছে তার সাইডের কোষগুলো। ঠিক আছে,
এটা প্যানক্রিয়াসে ছিল। এবার এই যে বাইল ডাক্ট এবং হেপাটোসাইট তৈরি হলো, তার মধ্যে দিয়ে কিছু প্রসেস করা মেটেরিয়াল গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টে ফেরত যায় ফ্রম দ্য লিভার। আর লিভার বডি থেকে রিসিভ করে অক্সিজেন রিচ ব্লাড এবং নিউট্রিয়েন্ট রিচ ব্লাড। প্যানক্রিয়াসের নিচে থাকে প্যানক্রিয়াসের ভাই ডিওডেনাম, ঠিক আছে। আর প্যানক্রিয়াসের থেকে লিভারে যে ব্রাঞ্চগুলো ঢুকেছে, যেটাকে বলা হয় বিলিয়ারি ট্রি, হিয়ার ইট ইজ, সেখান থেকে একটা ঝুলন্ত থলে হচ্ছে গল ব্লাডার। ঠিক আছে। আচ্ছা, এবার লিভার প্রোজেনিটার থেকে আগেই বলছিলাম যে হেপাটোসাইট এমন একটা জিনিস যেটা কিনা প্যানক্রিয়াটিক প্রোজেনিটার থেকেও তৈরি হয়, লিভার প্রোজেনিটার থেকেও তৈরি হয়। তাই লিভার প্রোজেনিটার থেকে কোন জিনিসটা তৈরি হবে? বাইল ডাক্টের সাইটের যে হেপাটোসাইট সেইটা, এবং বাইল ডাক্টের মাথার যে কোল্যাঞ্জিওসাইট সেইটা। কোল্যাঞ্জিওসাইট এবং হেপাটোসাইট আর ফর্মড ফ্রম লিভার প্রোজেনিটার। ওকে, এবার এই যে একটা বড় গোল্লা উপরে, যে বড় গোল্লা, তার মধ্যে যে হলুদ হলুদ কোষ, যেখানে কোল্যাঞ্জিওসাইটিক প্রোজেনিটার এবং হেপাটোসাইটিক প্রোজেনিটার দেখানো হচ্ছে, এটা অ্যাকচুয়ালি কোনখানটা? এই যে বিলিয়ারি ট্রি যেটা ঢুকেছে না প্যানক্রিয়াস থেকে লিভারের মধ্যে ঢুকে গেছে, এই বিলিয়ারি ট্রির একটা মাথার একটা ছোট্ট অংশকে এখানে বড় করে জাস্ট দেখানো হয়েছে। তো ডোন্ট টেক ইট টু লিটারালি, মানে এখানে ছবি রকম একটা সুন্দর দুটো নল, দুটো পাইপ, ওরকম কিন্তু মোটেও নয় ব্যাপারটা। ব্যাপারটা আসলে এরকম, এটা হচ্ছে প্যানক্রিয়াস থেকে একটা শাখা প্রশাখার মতো করে, যেটাকে কমন ডাক্ট বলা হচ্ছে, শাখা প্রশাখার মতো ভেতরে ঢুকে গেছে, যেটাকে বলা হয় বিলিয়ারি ট্রি, ঢুকে গেছে লিভারের মধ্যে। বিলিয়ারি ট্রির যে এই যে শাখা প্রশাখা, সেই শাখা প্রশাখার মধ্যেই ওই ব্যাপারগুলো ঢুকে আছে, মানে দ্য বাইল ডাক্ট ঢুকে আছে, এবং বাইল ডাক্টের আশেপাশের কোষগুলোই হচ্ছে কোলেনজিওসাইটিক, মানে কোলেনজিওসাইট এবং হেপাটোসাইট। ঠিক আছে, সো দিস ইজ দ্য রিয়েল পিকচার। এবং এটারই একটা এখানে একটা থলে হচ্ছে দ্য গল ব্লাডার, এছাড়া ক্যানালস অফ হেরিংস ইত্যাদি ইত্যাদি। এবার হেপাটোসাইটিক লিভার প্রোজেনিটারে দুটো পার্ট, হেপাটোসাইটিক এবং কোলেনজিওসাইটিক, যারা এই ডাক্ট তৈরিতে বা বলা যায় বিলিয়ারি ট্রি তৈরিতে হেল্প করছে। তাহলে লিভার এবং প্যানক্রিয়াসটা খুব ক্লোজ, যার জন্য লিভার প্রোজেনিটার আর প্যানক্রিয়াটিক প্রোজেনিটারের মধ্যে মানে চট করে ডিস্টিংগুইশ করাও যায় না আর কি, এতটাই এরা ক্লোজ। That they have something common, the hepatocytic progenitor. Hepatocytes are formed from the pancreatic progenitor as well as from the liver progenitors. ঠিক আছে, তাহলে দুজনে মিলে মিলেমিশে হজম খাবার টাবার হচ্ছে। Another important progenitor is of course the lungs, যেটা নিয়ে আমরা এখন এত ব্যস্ত। লাংস এর মধ্যে দেখা যাক ইম্পর্টেন্ট পোর্শনটা কোনটা, যেটা প্রোজেনিটর থেকে তৈরি হবে। লাংসের যেই যে মেন যে ট্র্যাক্ট, রেসপিরেটরি ট্র্যাক্ট বলতে যেটা আমরা বোঝাই, যেখান দিয়ে বায়ু আসবে যাবে, তার মধ্যে বিভিন্ন ধরনের কোষ থাকে। প্রথম যে মোটা, মানে প্রথম যে নলটা নিচে নামে, দ্যাট ইজ কল্ড ট্র্যাকিয়া। তারপরের এই যে শাখা প্রশাখায় ভাগ হচ্ছে, তার উপরের পার্ট ইজ কল্ড ব্রঙ্কাই, তার নিচে ব্রঙ্কিওল, তার নিচে অ্যালভিওলাস। এক মিনিট আসছি, just a minute. হ্যাঁ, তো দ্য রেসপিরেটরি ট্র্যাক্ট তার বিভিন্ন পোর্শন, একদম উপরে ট্র্যাকিয়া, তার নিচে ব্রঙ্কাই, তার নিচে ব্রঙ্কিওল, তার নিচে অ্যালভিওলাস। নাও এদের সবার মধ্যেই বিভিন্ন রকমের কোষ আছে।
So the basic types of the cells that are present inside a lung, এগুলোই বিভিন্ন রকম কম্বিনেশনে থেকে থেকে ট্র্যাকিয়া, ব্রঙ্কাই, ব্রঙ্কিওল, অ্যালভিওলাস এগুলোকে তৈরি করবে। বেসিক টাইপগুলো কি কি? খুব সুন্দর এরকম একটা কার্টুনের মতন ছবিগুলো দেওয়া। এগুলো এক্সাক্ট অরিজিনালের মতো দেখতে না হলেও মানে মিল আছে। যেমন বেসাল সেলের সাইজটা এরকম, মানে একটু ছোট। বেসাল, তারপর গবলেট, তারপর সিলিয়েটেড। সিলিয়া হচ্ছে একটু সুরের মতো দেখতে, আগে আমরা অনেক জায়গাতেই পড়েছি। সিলিয়েটেড সেলগুলোর গায়ে এরকম সুর থাকে। ওকে, so there are a variety of cells inside the lungs যারা হচ্ছে গিয়ে বেসাল, গবলেট, সিলিয়েটেড, ক্লাব, নিউরোএন্ডোক্রাইন, টাইপ 2, টাইপ 1, এদেরকেই বিভিন্ন জায়গায় দেখতে পাওয়া যাবে। অবশ্য টাইপ 2 আর টাইপ 1 এই দুটো সেলকে শুধু অ্যালভিওলাস ছাড়া কোথাও দেখা যায় না। অ্যালভিওলাস, দ্য লোয়ার মোস্ট পার্ট। ওকে, এখানে শুধু টাইপ 1 আর টাইপ 2 কে দেখতে পাওয়া যায়। বাদ বাকিগুলো কিন্তু হ্যাঁ অবশ্যই কম বেশি আছে, যেমন ব্রঙ্কিওলে যেমন ক্লাবকেই বেশি দেখতে পাওয়া যাবে। ব্রঙ্কাইতে নিউরোএন্ডোক্রাইন বা ব্রঙ্কাইতে সব রকমই দেখা যায়, মেনলি সিলিয়েটেড এবং ক্লাব। কিন্তু ট্র্যাকিয়াতে বেশিরভাগই সিলিয়েটেড এবং বেসাল অলসো। এই বেসাল সেল কিন্তু এখানে আর দেখা যাবে না, বেসাল শুধু বেসেই দেখা যায় ট্র্যাকিয়াতে, এরপর আর কোথাও বেসাল দেখা যাবে না। মিলিয়ে দেখতে গেলে ট্র্যাকিয়াতে সব রকম সেলেরই কম্বিনেশন থাকে। There is club, there is neuroendocrine, there is goblet, all types of cells. Okay, তো তাহলে লাংসের যে লাং প্রোজেনিটার যেটা, সেখান থেকে তাহলে এই সেটটা পুরো পেতে হবে, মানে এই সেটটা পুরো আমরা পাই, পেতে হবে নয়, আমরা পাই। So basically what happens is stem cells of lung, সেখান থেকে এটা ইন্টারমিডিয়েট স্টেজ, এটা ট্রানজিশন জোন, এটা ফাইনাল ফুললি ডিফারেন্সিয়েটের মধ্যে এই পুরো সেটটা থাকবে, বেসাল, গবলেট, সিলিয়েটেড, ক্লাব, নিউরোএন্ডোক্রাইন, টাইপ 2, টাইপ 1। তারপর এরা বিভিন্ন রকম ভাবে কম্বাইন করে বিভিন্ন রকম পার্ট তৈরি করবে লাংসের। লাং প্রোজেনিটার, তারপর নিউরাল প্রোজেনিটার্স, এই হচ্ছে আমাদের মস্তিষ্ক এবং ওটাই আসল, যেখান থেকে আমাদের এক একজনের বুদ্ধি এক এক রকম হয়েছে। So the neural stem cell বড় করি, আচ্ছা, তো নিউরাল স্টেম সেল, সেখান থেকে বিভিন্ন রকম গ্রোথ ফ্যাক্টর, এই যে ইজিএফ, এফজেএফ, এগুলো হচ্ছে সাম সর্ট অফ জিএফ, গ্রোথ ফ্যাক্টরস। ঠিক আছে, গ্রোথ ফ্যাক্টর গুলো দিস অর দ্যাট হরমোনস, ইন ম্যাক্সিমাম কেসেস দে আর হরমোনস। তো এই যে নিউরাল প্রোজেনিটার সেল, স্টেম সেল থেকে প্রোজেনিটার সেল হলো। আচ্ছা, এখান থেকে এবার বিভিন্ন ধরনের নেসেসিটি অনুযায়ী বিভিন্ন ধরনের মানে বিভিন্ন ধরনের ক্যাটাগরিতে ব্যাপারটা ভাগ হবে। একটা প্রোজেনিটার হচ্ছে কি গ্লিয়াল রেস্ট্রিক্টেড, আর একটা প্রোজেনিটার হচ্ছে নিউরন রেস্ট্রিক্টেড। ঠিক আছে, আচ্ছা, এবার নিউরাল restricted and glial restricted. So neuron restricted progenitor থেকে আমরা ডোপামিনার্জিক, গ্যাবায়ার্জিক আর গ্লুটামিনার্জিক এই 3 প্রকারের নিউরন পাচ্ছি। নিউরনের নামগুলো দেখলে বেশ কিছু কিছু জিনিস আইডেন্টিফাই করা যায়, যেমন ফর এক্সাম্পল মোটর নিউরন। ঠিক আছে, আমরা নিউরাল প্রোজেনিটার সেল থেকে দুটো বড় বড় ক্লাসিফিকেশন পেয়েছি, একটা নিউরন রেস্ট্রিক্টেড, একটা গ্লিয়াল রেস্ট্রিক্টেড। এর মাঝখানে একটা থার্ড ক্যাটাগরি ছিল যেটা আমরা বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে মোটর নিউরন। মোটর নিউরন গুলো সোজাসাপটা নাম,
এবং বোঝা যাচ্ছে যে মোটর নিউরন গুলো আমাদের বডির যে মোটর মানে মেকানিক্যাল অ্যাক্টিভিটি, হাত নাড়াবো, পা নাড়াবো, মেকানিক্যাল অ্যাক্টিভিটি গুলো মোটর নিউরন কন্ট্রোল করছে। মোটর নিউরন বাদ দিয়ে আরো যে দুটো ব্রাঞ্চ, গ্লিয়াল আর নিউরন, তারা কি করছে ওটা দেখি। নিউরন রেস্ট্রিক্টেড প্রোজেনিটর থেকে আমরা পাচ্ছি ডোপামিনার্জিক নিউরন, গ্যাবায়ার্জিক নিউরন, গ্লুটাম্যাটার্জিক নিউরন। ব্যাপার এগুলো কি করে একটু মাথা ঘামাই। ডোপামিনার্জিক, গ্যাবায়ার্জিক, গ্লুটামিনার্জিক, তাই তো? খুব ক্লোজ রিলেশন এদের মধ্যে, খুব ক্লোজলি কাজ করে, একদম লিভার প্যানক্রিয়াসের মতো। এই ছবিটাতে ব্লু সার্কেল ইজ ডোপামিন নিউরন, দ্য ট্রায়াঙ্গেল ইজ গ্লুটামেট নিউরন এবং দ্য স্কোয়ার ইজ গ্যাবা নিউরন, যেটা ওই নিউরন রেস্ট্রিক্টেড প্রোজেনিটর থেকে যে তিনটে শাখা বেরোয়। আচ্ছা, এবার ব্রেনের মধ্যে কোথায় কোন ধরনের নিউরন বেশি দেখা যাচ্ছে সেটার একটা ম্যাপ দেওয়া আছে। এবং প্রসঙ্গত ডোপামিন কিন্তু একটা বিশেষ ধরনের হরমোন। যাই হোক, এখানে সেই প্রসঙ্গটা আসছে না, এখানে আমরা নিউরন নিয়ে কথা বলছি। ডোপামিনটা আমরা যখন নার্ভের সিগন্যাল টিগন্যাল পড়বো তখন আমরা দেখবো। এখানে কি আমি সেটা ইনক্লুড করেছি? খুব ডিটেলে করিনি, দেখে নি। ঠিক আছে। আচ্ছা, তো ব্রেনের 1 নম্বর পোর্শন যেটা, দ্যাট ইজ প্রিফ্রন্টাল কর্টেক্স, আর 2 দিয়ে যেটাকে মার্ক করা হয়েছে সেটা হলো নিউক্লিয়াস অ্যাকাম্বেন্স। এবার ওই যে দুটো পোর্শন, প্রিফ্রন্টাল কর্টেক্স এবং নিউক্লিয়াস অ্যাকাম্বেন্স, দেখা যাচ্ছে যে ওখানেই ডোপামিন নিউরন গুলো মোস্টলি ওই জায়গাটা ফর্ম করছে। আর গ্লুটামেট এবং গ্যাবা তারা অন্য একটা পার্টে আছে ব্রেনের। হ্যাঁ, ব্রেনের ডিটেলসটা আমরা অ্যাকচুয়ালি পরে পড়বো। যাই হোক, তো ডোপামিন নিউরনস ক্যারি ওভার সিগন্যালস ফ্রম দ্য ব্রেন স্টেম টু দ্য মিড ব্রেন অ্যান্ড প্রিফ্রন্টাল কর্টেক্স। ব্রেন স্টেম মানে হচ্ছে এই জায়গা, এই যে, ঠিক আছে, দিস ইজ দ্য ব্রেন স্টেম, মানে এখান থেকে অ্যাজ ইফ ব্রেনটা শুরু হয়েছে, হয়ে বাকি সব জায়গায় যাচ্ছে, মানে ব্রেনের গোড়া। তো ডোপামিন নিউরনস ক্যারি ওভার সিগন্যালস ফ্রম দ্য ব্রেন স্টেম টু দ্য মিড ব্রেন অ্যান্ড দ্য প্রিফ্রন্টাল কর্টেক্স। এবার প্রিফ্রন্টাল কর্টেক্সের বক্তব্য হচ্ছে টু লিটল ডোপামিন রিলিজড রেজাল্টস ইন নেগেটিভ সিমটম, আর নিউক্লিয়াস অ্যাকাম্বেন্স too much dopamine released causes positive symptom. ব্রেন স্টেম থেকে ডোপামিন নিউরন বের হয়ে তো দুটো জায়গায় গেছে, একটা হলো আমার 1 নম্বরে গেছে প্রিফ্রন্টাল কর্টেক্স, আর একটা হচ্ছে নিউক্লিয়াস অ্যাকাম্বেন্সে গেছে। যদি এখানে বেশি পরিমাণ ডোপামিন নিঃসরণ হয়, ডোপামিন একটা সিগন্যাল ট্রান্সমিটার, একটা কেমিক্যাল যেটা এক জায়গা থেকে আরেক জায়গায় কি বলবো, মানে সিগন্যাল বা মেসেজ ক্যারি করে। তো ডোপামিন যদি খুব বেশি নিঃসরণ হয় প্রিফ্রন্টাল কর্টেক্সে, তাহলে নেগেটিভ ইম্প্যাক্ট হয়, আর যদি নিউক্লিয়াস অ্যাকাম্বেন্সে বেশি রিলিজড হয় তাহলে পজিটিভ ইম্প্যাক্ট হয়। গ্লুটামেট নিউরন কি করে? এক্সাইট করে, ক্যারিজ এক্সাইটেটরি সিগন্যালস ওভার বোথ লং অ্যান্ড শর্ট ডিস্টেন্স। আর গ্যাবা নিউরন ইনহিবিটরি সিগন্যাল, it stops something. So GABA neuron carry inhibitory signals that help keep the brain activity at optimal levels of operation. Brain কোনো কিছু যদি খুব বেশি করে ফেলছে এরকম মনে হয়, যেমন ধর আমরা ভয় পাচ্ছি, সবাই ভয় পায়, কিন্তু খুব বেশি ভয় পেয়ে গেলাম, বা কোনো একটা কিছু থেকে রেগে যাচ্ছি, রেগে যেতেই পারি কিন্তু কেউ প্রচন্ড বেশি রেগে গেল, ওইগুলোকেও আটকায়, ব্রেনের অ্যাক্টিভিটিটাকে একটা অপটিমাল লেভেলে রাখে। So GABA neurons carry inhibitory signals and glutamate neurons carry excitatory signals. কেউ সারাক্ষণ ল্যাদ খেয়ে পড়ে আছে,
কিছুই তার কোনো কিছুতে উৎসাহ নেই, কোনো কিছুই সে বেশি ভেবে উঠতে পারছে না। গ্লুটামেট নিউরনস হেল্প টু এক্সাইট দ্য ব্রেন অ্যাক্টিভিটি। বুঝতে পারছিস যে গ্লুটামেট এবং গ্যাবার মধ্যে অবশ্যই একটা প্রচন্ড ভালো ব্যালেন্স দরকার। এই যে গ্লুটামেট আর গ্যাবা এমনিতেও দলে দলেই আছে, ওরা যেখানে আছে জোড়ায় জোড়ায় আছে, বোথ আর প্রেজেন্ট, না হলে তো মুশকিল। ওকে, তাহলে effectively dopamine, GABA and glutamate, all three of them should work in কি বলবো পারফেক্ট কোঅর্ডিনেশন, যাতে করে ব্রেনের কাজকর্মটা ঠিকঠাক থাকে। Now healthy brain levels and defective brain activity. Healthy brain level কিরকম? এই হচ্ছে আমার ডোপামিন নিউরন, যেটা কিনা খুব বেশি হলে, নিউক্লিয়াস অ্যাকাম্বেন্সে খুব বেশি হলে পজিটিভ সিমটম দেখা যায়, প্রিফ্রন্টাল কর্টেক্সে খুব কম হলে নেগেটিভ সিমটম দেখা যায়। হেলদি ব্রেন লেভেলটা কিরকম হতে হবে? এই যে গ্যাবা যে কিনা ইনহিবিট করে, গ্যাবা ইনহিবিট করে, গ্লুটামেট এক্সাইট করে। তো গ্যাবা থেকে ইনহিবিটরি সিগন্যাল ডোপামিনেও পৌঁছাবে এবং গ্লুটামেটেও পৌঁছাবে। তাহলে কি হবে, গ্যাবা একই সঙ্গে ডোপামিনকেও একটা লিমিটে রাখার চেষ্টা করছে, গ্লুটামেটকেও একটা লিমিটে রাখার চেষ্টা করছে। অন দি আদার হ্যান্ড গ্লুটামেট ডোপামিনকে এক্সাইট করারও চেষ্টা করছে। তাহলে ব্যাপারটা কি হলো, এফেক্টিভলি ডোপামিনার্জিক যে নিউরন গুলো আছে তারা কিছু ইনহিবিটরি সিগন্যালও পাচ্ছে, আবার কিছু এক্সাইটেশনাল সিগন্যালও পাচ্ছে। দুটো মিলিয়ে ও নিজেকে কন্ট্রোলে রেখেছে। আর গ্যাবা এট দ্য সেম টাইম যে এক্সাইট করে তাকেও কন্ট্রোলে রাখছে এবং যে ডোপামিনার্জিক আর কি যে তাকেও কন্ট্রোলে রাখছে। সব মিলিয়ে পুরো ব্যাপারটা ব্রেনটা কন্ট্রোলে আছে, মানে খুব বেশি থিতিয়েও পড়ছে না, আবার বিশাল এক্সাইটেডও হয়ে যাচ্ছে। এই সার্কেলটা যদি ব্রেক হয় তাহলে ইয়োর হেলথ ক্যান সাফার আ লট। উদাহরণ একটা ব্রেনের ডিজিজ, এরকম সবগুলোকেই এই সিম্পল স্ট্রাকচার দিয়ে অনেকটাই এক্সপ্লেন করা যায়। উদাহরণ হচ্ছে সিজোফ্রেনিয়া। কি হয়, আগে ঘটনাটা দেখি, তারপর সেখান থেকে আমরা ব্যাপারটা মেলাতে চেষ্টা করব। কি হচ্ছে দেখা যাচ্ছে, ইনহিবিটরি ব্যাপারটা পুরো ফেল। গ্যাবা না ডোপামিনকে কন্ট্রোল করছে না একে কন্ট্রোল করছে, তার ফলে ডোপামিনার্জিক নিউরন গুলো প্রচন্ড বেশি অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। টু মাচ ডোপামিন রিলিজড কজেস পজিটিভ সিমটমস। সিজোফ্রেনিকরা কি করে, কারোর কোনো আইডিয়া আছে? কোনো সিনেমায় দেখেছিস সিজোফ্রেনিক পেশেন্ট? বা সিনেমায় না দেখলেও রিয়েল লাইফেও দেখতে পারিস। কি হয় সিজোফ্রেনিয়াতে বা সিজোফ্রেনিয়ার সিমটম? মানে আমি দেখেছি, হ্যাঁ, কার? কাজ করে যাচ্ছে তো কাজই করে যাচ্ছে, মানে কোনো পরিশ্রম নেই। ও আচ্ছা, মানে সারাদিনই কাজই করে যাচ্ছে। সারাদিন প্রচুর পরিশ্রমের কাজকর্ম করেই যাচ্ছে তো করেই যাচ্ছে, ও কোনো আচ্ছা পরিশ্রম নেই। আচ্ছা, ওকে। কিন্তু তারটা সিজোফ্রেনিয়া, এটা কি ডাক্তার মানে বলে, বা সে কি ডাক্তার দেখিয়েছিল, মানে সেটা কি জানিস? মানে ওটা মাঝে মাঝে হয়, সবসময় হয় না, মানে হঠাৎ করে হয়ে যায়, মানে ও 6 মাস পরে একদিন অসুস্থ হয়ে গেল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, বুঝলাম। আচ্ছা, আর আর কেউ কিছু বলবি? আচ্ছা, অর্ণব যেটা বললো অবশ্য হতে পারে, এখন এই অসুখ বিসুখ নিয়ে খুব বেশি রিসার্চ তো আমারও করা নেই, তবে সিজোফ্রেনিয়াটা তোরা যদি ওই সিনেমাটা দেখিস, আ বিউটিফুল মাইন্ড, জন ন্যাশ, ঠিক আছে, জন ন্যাশ একজন ফেমাস ম্যাথমেটিশিয়ান কাম ইকোনমিস্ট, যিনি গেম থিওরি ইয়ে করেছিলেন, নোবেল পাওয়ার পরে ওনাকে নিয়ে একটা সিনেমা হয়েছিল। হ্যাঁ, ঠিকই বলেছিস, ওভার অ্যাক্টিভ হয় সিজোফ্রেনিক পেশেন্টরা, একটু ওভার অ্যাক্টিভও হয়। তো বেসিক্যালি ওরা মানে লাগাম ছাড়া কল্পনা করে, ঠিক আছে, মানে ওরা এতটাই বেশি, মানে দেখ ইমাজিন তো আমরা সকলেই করি,
ঠিক আছে, এখন আমি ইমাজিন করতে পারি প্রচন্ড গরম পড়েছে, আমি মনে মনে ইমাজিন করছি যে বৃষ্টি পড়ছে বাইরে, বা অনেকদিন কোথাও বেরোনো হচ্ছে না, বসে বসে কেউ কল্পনা করলো যে আমি যদি এখন সব করোনা চলে যেত, আমি যদি বাইরে ঘুরতে যেতাম, বা যদি কলেজ খুলে যেত, এরকম টাইপের ইমাজিনেশন আমাদের সবারই আছে। যদি গ্যাবা নিউরনটা ঠিকমতো কাজ না করে, তাহলে ইনহিবিটরি সিগন্যালটা আসছে না, কল্পনা করতে করতে কল্পনা এমন জায়গায় চলে যাবে যে ওটাকেই সত্যি বলে মনে হবে। তো যেমন জন ন্যাশ যেমন একটা সময় সিজোফ্রেনিক এর ব্যাপারটা এতটাই বেড়ে গেছিল যে উনি একদম মানে বলতেন, মানে উনি চোখের সামনে দেখতে পেতেন যে এলিয়েনরা পৃথিবীতে নামলো, এলিয়েনের সঙ্গে উনি কথা বলছেন। সিজোফ্রেনিয়ারও বিভিন্ন লেভেল আছে। তো কল্পনাটা বাড়তে বাড়তে এমন পর্যায়ে চলে গেছে, মানে ডোপামিনার্জিক ইয়েটা বিশাল মানে প্রচুর হাই হয়ে গেছে, কারণ শুধুমাত্র গ্লুটামেটার্জিক নিউরন গুলোই কাজ করছে, গ্যাবা নিউরনটা কাজ করছে না, ফলে কল্পনাটাকে থামানোর কোনো জায়গা নেই। সো ইটস অল ইন আওয়ার ব্রেন। ঠিক আছে, আচ্ছা, বাকিটা আমরা পরের ক্লাসে দেখব। ঠিক আছে, ডোপামিনার্জিক নিউরনের এই ডোপামিন সম্পর্কে আরেকটু পড়বো। ডোপামিনটা খুব ইম্পর্টেন্ট, মানে আমাদের সিগন্যাল ট্রান্সমিটার যত রকম আছে তাদের মধ্যে ডোপামিনটা একটা প্রচন্ড, মানে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো, ডোপামিনটাকে মোস্ট ইম্পর্টেন্টও বলা যায় অ্যাকচুয়ালি। ডোপামিনের কন্ট্রোলের উপরেই আমাদের ব্রেনের অপটিমাল অ্যাক্টিভিটি ডিপেন্ড করে। ঠিক আছে, তাহলে বাকি পার্টটা আমরা ফ্রাইডেতে কমপ্লিট করবো।